দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ঝিনাইদহ শৈলকুপা উপজেলার দেবতলা গ্রামে। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন, দেবতলা গ্রামে এক স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় আজকে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং সেই মামলার পরবর্তীতে আমরা বিভিন্ন সময় ফেসবুকে এবং বিভিন্ন মিডিয়াতে দেখতে পেয়েছি যে এখানে এই সালিশ মীমাংসার মাধ্যমে মূলত এই ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে একটি অভিযোগ পাওয়া গিয়েছে এবং এখানে প্রায় 3.5 লক্ষ টাকার বিনিময়ে যে সালিশ মীমাংসার বিষয়ে একটি কথা বারবার উঠে আসছে। এখানকার স্থানীয় যারা জনগণ রয়েছে, স্থানীয় যারা প্রতিবেশী রয়েছে, তারা বারবার একটি কথা বলে আসছিল যে এখানে 3.5 লক্ষ টাকার বিনিময়ে মূলত সালিশ মীমাংসার যে ঘটনাটি ঘটেছে সেখানে 1.5 লক্ষ টাকা নগদ প্রাপ্তি ছিল এবং বাকি 2 লক্ষ টাকা না পাওয়ার কারণে ঘটনা ঘটেছিল 3 তারিখে আর মামলা হয়েছে 14 তারিখে। 11 দিনের ব্যবধানে যে মামলাটি হয়েছে সেই বিষয়ে আমরা আসলে জানতে এবং কথা বলতে আমরা ধর্ষিতার যে পিতা রয়েছেন রবিউল কাজী, আমরা এখন সরাসরি এসেছি তার বাড়িতে। মধ্যরাতে তিনি তার যে সামাজিক মাতব্বর এবং তার যে স্থানীয় গ্রামের লোকজন রয়েছে তাদেরকে নিয়ে তিনি আসলে বিষয়টি সাংবাদিকদের সামনে উপস্থাপন করার জন্য তারা প্রস্তুতি নিয়েছে। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ধর্ষিতার পিতা রবিউল কাজীর কাছে। আমরা তার কাছে জানতে চাই আসলে আপনার মেয়ে যে ধর্ষিত হয়েছিল স্কুল ছাত্রী গত 3 তারিখে এবং আপনি মামলা করেছেন আজকে 14 তারিখে, আপনি এতদিন পরে কেন মামলা করলেন? আর এই যে 3 তারিখে আপনার যে মেয়ে ধর্ষণ হয়েছে এই ঘটনায় আসলে স্থানীয়ভাবে সামাজিকভাবে কোনো আপোষ মীমাংসা বা সালিশের কোনো বিষয় ছিল কিনা বা কোনো টাকা পয়সা লেনদেনের যে বিষয়টি সেটি ছিল কিনা সেই বিষয়ে জানার জন্য আপনার কাছে এসেছি। আপনি এই বিষয়ে একটু বলবেন। হ্যাঁ, আপনার প্রথম প্রশ্ন যে আমার মেয়েটা 3 তারিখে ধর্ষিত হয়েছে, এটি আমি এতদিন জানি নাই। আমি জানতে পারেছি 4 দিন আগে। প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনারা যেটা জিজ্ঞাসছেন আমার কাছে যে টাকার মাধ্যমে কোনো সালিশ হয়েছে কিনা, আসলে এটা কোনো সালিশ হয় নাই, কোনো প্রস্তাব আসে নাই, কোনো লোক এ নিয়ে বসাবসি করি নাই। আমার বাড়ি পার কোনো লোকই আসি নাই। এমনকি যারা ঘটনাটা ঘটাইছে তারাও আসি নাই, এমনকি আমার সামাজিক লোকজনও আসি নাই। এটা একটা সম্পূর্ণ বানোয়াটি গুজব ছড়াচ্ছে, একটা গুজব। তাহলে 3 তারিখের ঘটনায় আপনি 14 তারিখে কেন মামলা করলেন, এই বিষয়টি একটু আমাদেরকে পরিষ্কার করেন। এই বিষয়টা 3 তারিখে আমি, মেয়েটা আমার কাছে মনে হয় যে ও একটু অসুস্থ বোধ করতেছে, অসুস্থ। আমি সন্দেহ করে আমার বড় মেয়ে কুষ্টিয়া আমি তার কাছে পাঠাই। পাঠানোর পরে তখন বড় মেয়ের কাছে বিস্তারিত সবকিছু খুলে বলে আমি গত 4 দিন আগে আমি জিনিসটা জানতে পারি। ক্লিয়ার জানতে পারার পরে তখন আমার ছোট ভাইয়ের সাথে আমার ওই মেয়েটা আলাপ করে। ছোট ভাই প্রবাসে মালয়েশিয়াতে আছে। তখন আমার ছোট ভাই ওই জায়গাতে আমার ইনফরমেশন দেয় যে এটা ঘটনা, তুমি এই নিয়ে একটা কেস করে দাও। আমি আজকে সেই কেসটা করেছি। আচ্ছা, এখানে স্থানীয় যারা গ্রামবাসী রয়েছেন এবং যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা এমনটি অভিযোগ করেছেন যে গত 3 তারিখের ঘটনা ঘটার পরে যেহেতু মামলা করতে বিলম্ব হয়েছে সেই ক্ষেত্রে তারা যে টাকা পয়সা লেনদেনের অভিযোগটি এনেছে সেই বিষয়টি কতটুকু সত্য? এটা একদম মিছে কথা, একদম একদম বানোয়াটি কথা। কোনো আলাপ, কোনো টাকার প্রশ্ন হয়নি, কোনো আলাপ প্রশ্ন হয়নি, কোনো সালিশ বসাবসি হয়নি। যে আমার 5 জন প্রতিবেশী আমার সাথে এসে একটা আলাপ আলোচনা করেছে, এটাও হয় নাই, কোনোটাই হয় নাই। দর্শক, শুনছিলেন ধর্ষিতার পিতা রবিউল কাজীর কথা। এখানে আরেকটি বিষয় উঠে এসেছে, যেটি হলো এখানে যে সামাজিক মাতব্বর রয়েছে হেলাল উদ্দিন প্রফেসর এবং সাজ্জাদ, তাদের নামে যে অভিযোগটি এসেছে তারা আসলে নগদ 1.5 লক্ষ টাকা নিয়েছিল এবং বাকি আর 2 লক্ষ টাকা প্রাপ্তি ছিল, যে কারণে মামলাটি করতে বিলম্ব হয়েছিল। সেই টাকাটি না পাওয়ার কারণেই মূলত 10 দিন বা 11 দিন পরে যে মামলাটি রেকর্ড হয়েছে এরকম একটি অভিযোগ এসেছিল। আমরা সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা যে সামাজিক মাতব্বর রয়েছে হেলাল উদ্দিন প্রফেসর, আমরা এখন চলে যাচ্ছি সরাসরি তার কাছে। আমরা শুনবো তার মুখ থেকে আসলে প্রকৃত ঘটনাটা কি। আপনার কাছে আমরা জানতে চাই যে দেবতলা গ্রামের এই যে রবিউল কাজী রয়েছেন, যার মেয়ে ধর্ষিত হয়েছে বলে একটি অভিযোগ এসেছে এবং থানায় একটি মামলা রেকর্ড হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে গত 3 তারিখে যে ঘটনা, তারপরে মামলা হতে যে বিলম্বটা হয়েছে, এই বিলম্ব হওয়ার কারণ হিসেবে যে অভিযোগটা এসেছে যে আপনারা সালিশ মীমাংসার মাধ্যমে এখানে একটি আর্থিক লেনদেন করেছেন, যে কারণে মামলাটি হতে বিলম্ব হয়েছে। তো আপনারা আসলে কত টাকা এখানে লেনদেন হয়েছে বা সালিশ মীমাংসাটা কিভাবে হয়েছিল সেই বিষয়ে যদি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি এই ঘটনাটার কিছুই জানতাম না। আজকে আমি নামাজ শেষে বাদ-জমায় আমি গ্রামে আসি এবং আমার কাছে ডাবলু নামে একজন সাংবাদিক সমকাল, উনি আমার কলেজের কলিগ, উনি আমাকে ফোন করেন যে আপনাদের গ্রামে এমন একটা ঘটনা ঘটছে, তারা আপনার সামাজিক দলের লোক। আমি এটা জানবার পরে আমি রবিউল কাজীর বাড়িতে আসি।
এবং তথ্যটা জানতে পারি সত্য, যে এমন একটা ঘটনা ঘটেছে। এরা আমাকে এটা অবগত করে, তখন আমি এদেরকে বলি যে এটা মারাত্মক অন্যায়, জঘন্যতম অপরাধ, আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। এবং ও আমার ছোট ভাই, সেই হিসাবে ওকে আমি তুই বলে ডাকি। হলো তুই আইনগতভাবে যা যা করবার তুই সেগুলো কর, এবং আমি আমার কোনো প্রয়োজন হলে সহযোগিতা নিতে চাইলে আমি তোকে সহযোগিতা করব। আর যে প্রশ্নটা যে সামাজিকভাবে কোনো বসাবসি, এমন কোনো তথ্য আমার জানা নাই, কারণ আমি ঘটনাটা জানি না, আজকে জেনেছি। আর যারা আমার নামে এমন কথা আপনাদের কাছে বলেছেন, তারা আমার সামাজিকভাবে বিপক্ষ। এবং আমি একজন লোকের কথা শুনেছি, তিনি বর্তমান আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতির ভাতিজা, তিনি এই জাতীয় কথা বলেছেন বলে আমি শুনতে পেরেছি। আমি যদি ফুটেজটা পাই, আমি তার বিরুদ্ধে চেষ্টা করব একটি মানহানি মামলা করবারও। যেহেতু এই সাক্ষাৎকারের সময় মেয়ের বা ধর্ষিতার বাবা আমার কাছে বসে আছে, উনিও এটা অস্বীকার করতেছেন যে এমন কোনো ঘটনা ঘটে নাই। সেই প্রেক্ষিতে আমার সম্মানের যে ক্ষুণ্ণ করেছেন, আমি চিন্তা করব, আমি ভাবছি যে প্রয়োজনে আমি একটি মানহানি মামলাও করব। তাহলে আপনার বিরুদ্ধে যে অভিযোগটি এসেছিল যে আপনি এবং সাজ্জাদ নামে একজন, যে দুইজন ব্যক্তি আপনারা 4 লাখ টাকা 3.5 লাখ টাকার বিনিময়ে যে রফা দফা করেছিলেন, তার 1.5 লাখ টাকা নগদ নিয়েছিলেন এবং বাকি 2 লাখ টাকা যেটি বাকি ছিল, যে কারণে মামলাটি হয়েছে, তাহলে সেই টাকা নেয়ার ব্যাপারটা একটু পরিষ্কার করবেন। সে টাকা তো সালিশই হয়নি, তার টাকার প্রশ্ন কেন? সালিশই হয়নি, এবং বিষয়টা তো আমি জানি না, যেহেতু আমি বিন্দু। এবং এই তথ্যটা আমি বলেছি যে উনারা আমার সামাজিক বিপক্ষ দলের লোক, তাই সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যাচার করছে। এবং সেটা আপনারা মেয়ের বাবা বা ধর্ষিতার বাবা আছে, তার কাছ থেকে আপনারা বিস্তারিত শুনেছেন। প্রয়োজনে তার কাছে জিজ্ঞেস করেন, এমন কোনো ঘটনা থাকলে তিনি যদি বলে তাহলে সেটা সত্য প্রমাণ হবে। কিন্তু এটা একদম মিথ্যা এবং বানোয়াট কথা বলেছে, আমার সম্মানের ক্ষুণ্ণ করছে। সেই জন্য আমি ভাবছি যে এছাড়াও আমার আরেকটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে যে আমি বিএনপি করি, এবং এই বিএনপি করবার কারণে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমি 4টা নাশকতার মামলা আসামি হই, আমি 2বার জেলে যাই, আমি একবার দীর্ঘদিন জেল খেটেছি। আমার রাজনৈতিক দল বিএনপি, এবং আমি ব্যক্তি মোহাম্মদ হারুনা রশিদ হেলাল প্রফেসর, আমাকে সহকারী অধ্যাপক, আমাকে হেয় প্রতিপন্ন করবার জন্যই আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতির ভাতিজা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করেছে, বা যারা এটা বলেছে আপনাদের কাছে, তারা এটা একদম মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার সম্মানকে ক্ষুণ্ণ করবার জন্য এটা করেছে। আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন তাহলে থেকে যাচ্ছে, যেহেতু ধর্ষক যিনি রয়েছেন সে তো এখন পলাতক রয়েছে, তো আপনি ব্যতীত অন্য কোনো সামাজিক মাতব্বর তাদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছে বা নিতে পারে কিনা, আপনি এই বিষয়ে কি মন্তব্য করেন? আমার এটা নিয়ে কোনো তথ্য জানা নাই, কারণ আমি তথ্যটা তো আজকেই জেনেছি। আমার এটা নিয়ে কোনো তথ্য জানা নাই যে আমি কাউকে কোনো তথ্য বলবো। আমার কাছে এমন কোনো তথ্য নাই, আমি এমন কোনো তথ্য এখন পর্যন্ত ওয়াকিফল হয়নি। এখানে কি সাজ্জাদ উপস্থিত আছে? দর্শক শুনছিলেন ঝিনাইদহ শৈলকুপা উপজেলার দেবতলা গ্রাম থেকে যে ধর্ষিত হয়েছে, ধর্ষিতার পিতা রবিউল ইসলাম এবং তার সামাজিক মাতব্বর হেলাল উদ্দিন প্রফেসরের বক্তব্য শুনছিলেন। এবং সেই সাথে তাদের সাথে যে সামাজিক আরো দলের যে অন্যান্য মাতব্বর এবং নেতাকর্মী রয়েছেন, তারাও তাদের সাথে এখানে উপস্থিত রয়েছেন। তারা আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে আসলে এখানে ধর্ষণের যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়টা তারা একটু পরে জানতে পেরেছে, এবং জানার সাথে সাথে তারা মূলত আইনের আশ্রয় নেওয়ার জন্য থানা পুলিশের কাছে তার মাতব্বর পাঠিয়েছিলেন মামলা করার জন্য, এবং তারপর পরিপ্রেক্ষিতে তারা মামলা করেছে। এই ঘটনায় তারা কোনো আর্থিক লেনদেন অথবা সালিশ মীমাংসার মধ্যস্থতার মধ্যে তারা যুক্ত ছিলেন না, বা তারা যে তাদের বিরুদ্ধে যে অভিযোগটি এসেছে সেটি তারা সম্পূর্ণ অস্বীকার করেছেন, এবং তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য হয়তো বা প্রতিপক্ষরা এমন বিভ্রান্তিকর তথ্য ছড়াতে পারে বলে তারা দাবি করছেন। তো এই ছিল ঝিনাইদহের শৈলকুপার দেবতলা থেকে সর্বশেষ।